ওয়েলকাম টু চঞ্চল স্যার ফিজিক্স ফার্স্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে আমরা ফিজিক্সের ইউনিট 2 অর্থাৎ প্রবাহী তড়িতের আজকে লেকচার নম্বর 5 অর্থাৎ 5 নম্বর লেকচারে আমরা আজকে কারশফের সূত্র এবং তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে শিখব। কারশফের সূত্রের সাথে সাথে আমরা হুইটস্টোন ব্রিজ এবং মিটার ব্রিজ এই দুটো জিনিসও জানবো, সেটা পরে পরে আসছি। তো কারশফের সূত্র, এটাকে আবার অনেকে কিরশফের সূত্রও বলে থাকেন। তো এই কারশফ বা কিরশফের সূত্রর যে আগমন, এর কারণ আছে। এর কারণ হলো যে ওহমের সূত্র দিয়ে কিন্তু সমস্ত রকম বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা যায় না। যেগুলো সাধারণ বর্তনী সেগুলোতে শুধুমাত্র এই ওহমের সূত্র ব্যবহার করা যায়। যেমন ধরো এই রকম যদি কোনো বর্তনী থাকে তাহলে সহজেই এই বর্তনীর এই রোধটার মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে মাপা যাবে। কিন্তু ধরো এই রকম যদি কোনো বর্তনী হয়, এখানে একটা ধরো ব্যাটারি, এখানে একটা রোধ ধরো R1, এইটার সঙ্গে আবার একটা R2 রোধ, এইটার সঙ্গে R3 রোধ, তাহলে এইখানে বলো তো এইখানে কি করে তোমরা কত কারেন্ট যাবে সেটা কি করে নির্ণয় করবে? তাহলে বিভিন্ন রকম দুটো আলাদা আলাদা ভোল্টেজ সোর্স, বিভিন্ন রকম ব্রাঞ্চিং, এখানে জাংশন হয়েছে। তাহলে এই রকম যদি একটা জটিল বর্তনী হয় তাহলে কিন্তু ওহমের সূত্র দ্বারা করা যাবে না। তাহলে এইটা ওহমের সূত্র দ্বারা করা গেলেও এইটাতে কিন্তু কারশফের সূত্র লাগাতে হবে। এই কারশফের দুটো সূত্র আছে, যেটা প্রথম সূত্রটার নাম হচ্ছে কারশফের প্রথম সূত্র বা কারশফের প্রবাহ মাত্রার সূত্র অর্থাৎ কারশফস কারেন্ট ল বা KCL, সেটা আমরা দেখব। দেখো কারশফের KCL। তাহলে প্রথম সূত্রটা কি দেখো লিখছি, এটা তোমরা খাতায় নোট করো। তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহী তারগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে কোনো একটা তড়িৎ বর্তনীর কোনো একটা বিন্দুতে যতগুলি তার আছে মানে এসে মিলিত হয়, সেই তারগুলির মধ্য দিয়ে যে টোটাল প্রবাহ মাত্রা হয় তাদের বীজগাণিতিক সমষ্টি 0 হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো এই ধর একটা তার এলো, এর রোধ R1 এখানটায় মিলিত হয়ে, এখান থেকে কি হলো আর একটা তার, এর রোধ R2, এখান থেকে আর একটা তার, এর রোধ R3, এখান থেকে ধরো আর একটা R4, আর একটা ধরো এখান থেকে আর একটা নির্গত হয়েছে, এর রোধ R5। তাহলে এই যে একটা পয়েন্ট হলো, এই ও পয়েন্টটাকে বলা হচ্ছে, ও পয়েন্টটা হচ্ছে সংযোগ বিন্দু বা ইংরাজি নাম হচ্ছে জাংশন। তাহলে এই ও জাংশনে কি হয়েছে দেখো তো, 5টা তার এসে মিলিত হয়েছে। এবার এই তারগুলোর মধ্যে কিছু তারে কারেন্ট এমনভাবে যাচ্ছে যেটা সংযোগ বিন্দুর দিকে যাচ্ছে, আর কিছু তারে ধরে নিচ্ছি সংযোগ বিন্দু থেকে বেরিয়ে আসছে। ধরো এখানে ধরে নিচ্ছি যে R1 তারটার মধ্যে দিয়ে I1 ঢুকছে, R2 তারটার মধ্যে দিয়ে I2 বেরোচ্ছে, R3-র মধ্যে দিয়ে I3 বেরোচ্ছে, আবার R4 এর মধ্যে দিয়ে I4 ঢুকছে, আবার R5 থেকে মানে R5 দিয়ে I5 বেরোচ্ছে। তাহলে এই কিরশফের বা কারশফের সূত্রানুযায়ী কি বলছে বলো তো? দেখো সংযোগ বিন্দুর দিকে প্রবাহ মাত্রার যোগফলের
সমষ্টি সমান সংযোগ বিন্দু থেকে নির্গত প্রবাহ মাত্রার সমষ্টি। এখানে একটা জিনিস ভুল বলা, যোগফলের সমষ্টি, যাই হোক যোগফল মানেই সমষ্টি। তাহলে কি বলছে, বিন্দুর দিকে যে প্রবাহগুলো হবে, কি কি প্রবাহ হচ্ছে দেখো তো। তাহলে I1, আর কি কি ভিতরের দিকে ঢুকছে I4, এটা সমান লিখতে পারি I2, এটা নির্গত হচ্ছে। I3টাও কি হচ্ছে, বাইরের দিকে বেরোচ্ছে। I5টাও কি হচ্ছে, বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে যতটা কারেন্ট ভিতরের দিকে ঢুকছে ঠিক ততটা কারেন্ট বাইরের দিকে নির্গত হচ্ছে। তো এইটাকে যদি লিখতে পারি এইভাবে যে যেগুলো যেগুলো ভিতরের দিকে ঢুকছে বা আগত যেগুলো, তাহলে আগতগুলোকে যদি আমরা পজিটিভ আর নির্গতগুলোকে যদি নেগেটিভ এই রকম লিখি, তাহলে কীরকম লেখা যাবে বলো তো। তাহলে লেখা যাবে দেখো I1 প্লাস I4, এগুলো কি পজিটিভ, কেন I1টাও ঢুকছে I4টাও ঢুকছে, তাহলে আগতগুলো পজিটিভ হলো। নির্গত কি I2 নেগেটিভ, মাইনাস I3 মাইনাস I5, তাদের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে 0। তাহলে এই যে জিনিসটা দেখা গেল, এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে KCL, কারশফের প্রথম সূত্রের এটা ব্যাখ্যা। এবার এখানে দেখো, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি টি সময় ধরে কারেন্ট যায়, তাহলে ধরে নিচ্ছি, ধরি টি সময় ধরে প্রবাহ মাত্রা চলছে। তাহলে টি সময় ধরে যদি চলে, তাহলে প্রত্যেকটা কারেন্টই কি টি সময় ধরে চলছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে কি লেখা যায় বলো তো, I1t প্লাস I4t সমান I2t প্লাস I3t প্লাস I5t। এই যে I আর T এর গুণফল, এই রাশিটাকে আমরা কি বলে জানি বলো তো, আধান। কিউ সমান কি IT, আধান সমান কারেন্ট ইন্টু সময়। তাহলে দেখো এটাকে যদি আমরা লিখতে পারি Q1 প্লাস Q4 সমান Q2 প্লাস Q3 প্লাস Q5। তাহলে দেখো তো যতটা আধান ভিতরে ঢুকছে এই জাংশন বরাবর, ঠিক ততটা আধান জাংশন থেকে নির্গত হচ্ছে। তাহলে হচ্ছে এটা কি লেখা যাবে, আগত আধান, আর এটা কি লেখা যাবে, নির্গত আধান। তাহলে আধানের এখানে সংরক্ষণ সূত্র মেনে চলছে। তাহলে এর থেকে বলা যাচ্ছে যে সামেশান কিউ ইকুয়াল টু কি 0। তাহলে আধানের সংরক্ষণ সূত্র। তাহলে কারশফের যে প্রথম সূত্র, এটা কি নির্দেশ করে, আধান যে সংরক্ষিত সেটা নির্দেশ করে। এখানে যেমন পেয়েছিলাম সামেশান I ইকুয়াল টু 0, এখানে পেয়ে গেলাম সামেশান কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ যতটা আধান ভিতরে ঢুকবে সেই ততটা আধানই বেরোবে, অর্থাৎ কোথাও কোনো রকম আধান জমা হবে না। এটা ভালো করে মনে রাখবে, কোনো পয়েন্টে কিন্তু কোনো আধান হঠাৎ করে জমে গেল বা সেখান থেকে সৃষ্টি হলো এমন হতে পারবে না। এ আগে পড়েছি দেখো, ব্যাটারি আধান সৃষ্টি করে না, তড়িৎ কোষ কি করে, আধানগুলোকে ঠিলে বর্তনীর মধ্যে সার্কুলেট করায়, শুধুমাত্র শক্তি যোগান দেয় ব্যাটারি, ব্যাটারি কিন্তু আধান সৃষ্টি করে না। এক্ষেত্রে কারশফের যে KCL সেটাও কিন্তু এটাই বোঝাচ্ছে যে আধান কোথাও সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, জমা হয় না, তারা শুধু এক জায়গা থেকে বর্তনীর অন্য জায়গায় চলে যায়। এবার আমরা দেখব কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র বা যেটাকে বলা হচ্ছে কারশফ ভোল্টেজ ল, সেই জিনিসটা কি আগে সূত্রটা দেখে নাও, খাতায় নোট করো, তারপর ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। তো এইটার আরেকটা নাম দেওয়া যেতে পারে, আরেকটা নাম হতে পারে লুপ ল।
কেন কি এটা একটা লুপ বা একটা সার্কুলার ওয়েতে এটাকে হিসাব নিকাশ করা হয়, তাই এটাকে লুপ লও বলা হয়। তাহলে দেখো নোট করো যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হবে। তাহলে কি বলছে আর একবার পড়ে নি, যে তড়িৎ বর্তনী যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফল, তাহলে রোধ ইন্টু প্রবাহ মানে আর ইন্টু আই, তাদের যে বীজগাণিতিক সমষ্টি সেগুলো বলছে ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি সমান হয়। মানে ওই লুপে যতগুলি ব্যাটারি বা এ ধরনের তড়িৎ কোষ আছে যারা ভোল্টেজ দেয় সেগুলোর যে বীজগাণিতিক সমষ্টি সেটা সমান হবে। তাহলে লেখা যায় যে সামেশান আই আর সমান সামেশান অফ ই বা ভি। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র বা কেভিএল, কারশফস ভোল্টেজ ল, আরও নাম আছে লুপ ল। লুপ ল প্রয়োগ করতে গেলে কতকগুলি আমাদের নিয়ম ফলো করতে হবে। দেখো নিয়মগুলো একে একে লিখছি, তোমরা খাতায় নোট করে নাও। নিয়ম নাম্বার 1, কোনো লুপের মধ্যে ঘড়ির কাঁটার দিক বা ঘড়ির কাঁটার বিপরীত দিক অর্থাৎ ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বামাবর্তী, ঘড়ির কাঁটার দিককে বলা হয় দক্ষিণাবর্তী আর ঘড়ির কাঁটার বিপরীতটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা বামাবর্তী। ঘড়ির কাঁটার বিপরীত দিককে পরিমাপের দিক ধরা হয়। তাহলে দেখো, তাহলে প্রথম নিয়মটা নোট করেছো, এবার দ্বিতীয় নিয়মটা দেখো। লুপের মধ্যে প্রবাহমাত্রা পরিমাপের দিকে হলে সেই প্রবাহ মাত্রাকে ধনাত্মক ও প্রবাহ মাত্রা পরিমাপের বিপরীত দিকে হলে সেই প্রবাহ মাত্রাকে ঋণাত্মক ধরা হয়। ঠিক আছে, তাহলে যদি লুপের মধ্যে প্রবাহ মাত্রা মানে যেদিকে লুপ, যদি তুমি পরিমাপের দিকটা ক্লকওয়াইজ ধরো তাহলে এই দিকে এইরকমভাবেই যদি প্রবাহ যায় তাহলে সেই প্রবাহগুলোকে আমরা ধনাত্মক বলবো। আর ধরো
প্রবাহটা ধরো এই দিকে গেলে তাহলে হচ্ছে ধনাত্মক, আর প্রবাহটা যদি এই দিকে যায় তখন এটাকে বলবো ঋণাত্মক। তাহলে এই বিষয়টা বোঝা গেল। এবার তাহলে প্রবাহমাত্রাকে ধনাত্মক মনেই আয়ারটাকে কি করব প্লাস, এটা হচ্ছে যদি পরিমাপের দিকে হয়, আর যদি পরিমাপের বিপরীত দিকে হয় তাহলে সেই প্রবাহমাত্রাকে ঋণাত্মক ধরবো, তাহলে সেক্ষেত্রে আয়ারটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে। এবার 3 নম্বর কি, তিন নম্বর লেখা হবে, দেখো হচ্ছে কোন লুপের অন্তর্ভুক্ত কোন উৎস, অর্থাৎ এখানে হচ্ছে তড়িৎ উৎস, যদি পরিমাপের দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তাহলে তার তড়িৎচালক বলকে ধনাত্মক ও পরিমাপের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করলে তার তড়িৎচালক বলকে ঋণাত্মক ধরা হয়। তাহলে দেখো যে সমস্ত তড়িৎ উৎস অর্থাৎ ব্যাটারি এই দিকেই, যদি ধরো আমরা এখানে আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা কিন্তু সব ক্লকওয়াইজটা ধরে নেব, এই ক্লকওয়াইজ ধরবো যে কোনো পরিমাপের দিক, এই ক্লকওয়াইজ ধরে নিয়ে আমরা সমস্ত ক্যালকুলেশনটা করব। অর্থাৎ ধরো কোনো একটা লুপ আছে, এই লুপের মধ্যে দিয়ে কি হচ্ছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে কি দেখবো দেখো তো, বলছে এইদিকে যে কারেন্ট যাচ্ছে, ধরো আই কারেন্ট যাচ্ছে এর রোধ আর, ঠিক আছে, তাহলে আই কারেন্ট যাচ্ছে এর রোধ আর, তাহলে কি ধরবো, তাহলে কোন দিকে কারেন্ট যাচ্ছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে লুপটা হচ্ছে ক্লকওয়াইজ, পরিমাপের দিক ক্লকওয়াইজ, তাহলে কারেন্ট কেমন যাচ্ছে, আই আর সমান এই ব্যাটারি কোন দিকে কারেন্ট পাঠাচ্ছে, এই ব্যাটারি কারেন্ট পাঠাচ্ছে দেখো যেই দিকে লুপ সেই দিকে, এই দিক থেকে এই দিক সমান, এটা যদি ভি ভোল্টেজ হয় লিখে দিতে পারি কি ভি বা ই। তাহলে যে ওহমের সূত্র দেখেছো ভি সমান আই আর, তার সঙ্গে কারশফের সূত্রটা সাদৃশ্য আছে, বা এই দুটো কিন্তু পরস্পরকে সম্পর্কযুক্ত। এবার আমরা একটা একটু জটিল বর্তনী দিয়ে কারশফের যে সেকেন্ড সূত্রটা সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানটা একটু মুছে ফেলি, নিয়ে একটা নূতন বর্তনী আঁকি। দেখো দেখো এখানে একটা জটিল বর্তনী একটা তৈরি করা হয়েছে। এখানে কি হয়েছে, এই এ আর বি এই দুটো বিন্দু অর্থাৎ এই দুটো জাংশনের মধ্যে দুটো রোধ আছে R1 R2, আবার ওখানে দুটো তড়িৎ কোষ লাগানো আছে E1 E2, আর সমগ্র বর্তনীটা একটা আর রোধের সাহায্যে একটা ভি যে ভোল্টেজের একটা তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার আমার এখন প্রশ্ন হলো এই I1 I2-র মান কিভাবে নির্ণয় করব। দেখো এখান থেকে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট আসবে, এখানে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট আসবে, আবার এই বাইরের ব্যাটারি আই কারেন্ট পাঠাচ্ছে, তাহলে এই সব একটা তো ভয়ঙ্কর ব্যাপার।
তাহলে এখানে আমি কিভাবে কেভিএল অ্যাপ্লাই করে এই I1 I2 এইসবের মান নির্ণয় করব সেইটা এখন দেখব। তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা লুপ ধরে নিতে হবে। ধরো এইটা একটা লুপ, ক্লোজ লুপ, বদ্ধ লুপ। দেখো এই বদ্ধ লুপ, তাহলে এটা একটা বদ্ধ লুপ। তাহলে বদ্ধ লুপ আমি সবসময় কি বললাম, আমরা কেমন নেব, ক্লকওয়াইজ নেব। তাহলে ধরে নিলাম এটা একটা লুপ। তাহলে এবার এই লুপের মধ্যে দেখো তো কী রকমভাবে ক্যালকুলেশানটা হবে। তাহলে আমরা ফার্স্ট IR এর গুণফলের ক্যালকুলেশানটা করছি। তাহলে এইটার মধ্য দিয়ে কোন দিকে, ক্লকওয়াইজ দেখো যাচ্ছে। তাহলে I1 R1 এটাকে ধনাত্মক ধরলাম। এটার মধ্য দিয়ে কি হচ্ছে, I2টা যাচ্ছে ওই দিকে, কিন্তু আমার ক্লকওয়াইজ এই দিকে। তাহলে এটা বিপরীত দিকে যাচ্ছে, মানে পরিমাপের বিপরীত দিকে কারেন্ট। তাহলে মাইনাস এটাকে লিখবো কি I2 R2। আর কোনো রোধ আছে, আর কোনো রোধ নেই। তাহলে এইটা সমান কি লেখা যাবে, দেখো এইটা তাহলে এই 2 নম্বর যে নিয়ম, সেই নিয়মটাকে ফলো করা হলো। এবার 3 নম্বর নিয়ম দেখো, বলছে কোনো উৎস যদি পরিমাপের দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, তাহলে এইটা কোন দিকে করছে বলো তো, ইউয়ানটা এই দিকে পরিমাপের দিক, কিন্তু ইউয়ানটা যদি কারেন্ট কোন দিকে পাঠাবে, এই দিকে কারেন্ট পাঠাবে। তাহলে পরিমাপের উল্টো দিকে, মানে এটাকে লিখতে পারবো মাইনাস E1। আর E2টা কোন দিকে পাঠাবে, এই দিকে, যে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে পরিমাপের দিক ক্লকওয়াইজ, E2টা কারেন্টও পাঠাবে ক্লকওয়াইজ। তাহলে এইটাকে লিখে দেবো প্লাস E2। তাহলে এইটাকে যদি ভালো করে লেখা হয় তাহলে কি হবে, দেখো I1 R1 মাইনাস I2 R2 সমান হয়ে গেল E2 মাইনাস E1। তাহলে এইটাই দেখো, এইটাই হচ্ছে দেখো KVL এর একটা রূপ। তাহলে এটার ব্যাখ্যাটা বোঝা গেল। এরকম তোমরা যে কোনো লুপ ব্যবহার করতে পারো। এই দিকে এসে এই লুপটা নিতে পারো, আবার এই লুপটা নিতে পারো, এইটাই নিতে হবে ওই বদ্ধ লুপটা, এমন কোনো দিব্যি নেই। তোমাকে যে কোনো একটা লুপ ধরে নিতে পারো। তো এই যে লুপ ক্যালকুলেশান, এখানে KVL যেমন অ্যাপ্লাই করেছি, এখানে এই এ বিন্দুতে মানে এ জাংশানে তোমরা KCL অ্যাপ্লাই করতে পারো। কি বলো তো, এখানে কি হয়েছে, আইটা ঢুকেছে আর I1 আর I2টা কি হয়েছে, বেরিয়ে এসেছে। তাহলে এখানে KCL অ্যাপ্লাই করলে I সমান হয়ে যাবে I1 প্লাস I2, এটা KCL। তাহলে এইভাবে KCL এবং KVL দুটোই একসাথে প্রয়োগ করে অনেক জটিল তড়িৎ বর্তনীর বিভিন্ন যে রোধ, যে বিভিন্ন ব্রাঞ্চিং হয়েছে, সেই ব্রাঞ্চিংয়ের তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা যায়। সেই একটা আমরা এক্সাম্পলের সাহায্যে KCL এবং KVL প্রয়োগ করে কিভাবে ওই তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হয় সেটা আমরা এখন দেখব। দেখো এখানে একটা জটিল বর্তনী, কীরকম একটা তড়িৎ বর্তনী, এখানে একটা ব্যাটারি 20 ভোল্ট, এখানে একটা 20 ভোল্ট, এখানে একটা 10 ভোল্ট, এদের সাথে 3টে রোধ 10 ওহম করে আছে। ধরে নেওয়া হচ্ছে যে এই এফটাকে আমি একটা মিডিল ধরেছি, সাম্যাবস্থান ধরে নিচ্ছি যে এইদিকে I1 কারেন্ট যাচ্ছে, এইদিকে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে অবশ্যই এখানে তাহলে এফ বিন্দুতে যদি KCL প্রয়োগ করতে হয় তাহলে কি লেখা যাবে, I1 প্লাস I2। অবশ্যই, কেন, এই I1 প্লাস I2টা ঢুকলে তবে এই দুটো বেরোচ্ছে। তাহলে এখানটা দিয়ে নিশ্চয়ই I1 প্লাস I2 কারেন্ট যাচ্ছে। এবারে দেখো আমাকে KVL প্রয়োগ করতে হবে, তবে আমি এই I1 ও I2র মান নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে এই I1 ও I2র মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব দেখো। তাহলে এটাকে বলেছি লুপ ল। লুপ ল মানে আমাকে লুপ ধরতে হবে। তাহলে আমার পরিমাপের অভিমুখ কোন দিকে বলেছি, আমরা পরিমাপের অভিমুখ ধরে নিয়েছি আমরা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। আমি এইটাকে 1 নম্বর লুপ, এইটাকে 2 নম্বর লুপ ধরে নিচ্ছি। তাহলে লুপ 1, ফর লুপ 1 লুপ 1 মানে লুপটার নাম কি লিখতে পারি, A B C F A।
এ বি সি এফ এ, এই লুপটার জন্য কি হচ্ছে দেখো তো, কেভিএল প্রয়োগ করব। I1 ইন্টু 10, এইটা দক্ষিণাবর্তী যাচ্ছে, এটা কি হচ্ছে, এই রোধটার মধ্য দিয়ে কারেন্ট এই দিকেই যাচ্ছে, প্লাস I1 প্লাস I2 ইন্টু 10, এইটা সমান কি লিখতে পারি, আর তো কোনো রোধ নেই, দুটো রোধ আয়ারের কেস হয়ে গেছে। এবারে দেখো এই 20 ভোল্ট ব্যাটারিটা এই দিকেই কারেন্ট পাঠাচ্ছে, তাহলে এইটা লিখতে পারি 20, আর এইটা এই দিকে কারেন্ট পাঠাচ্ছে, কিন্তু আমার পরিমাপের অভিমুখ কোন দিকে, এই দিকে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাচ্ছে, কিন্তু আমার পরিমাপের অভিমুখ ক্লকওয়াইজ, তাহলে আমার এই যে ভোল্টেজটা এইটাকে লিখব 10, তাহলে এটাকে ক্যালকুলেশান করো, বা দেখো 10 I1, এটা 10 I1, তাহলে 20 I1 প্লাস 10 I2 সমান 10, বা 2 I1 প্লাস I2 সমান 1, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার লুপ 2, তাহলে ফর লুপ 2 এর জন্য মানে এই লুপটার কি নাম দিতে পারি, CDEFC, CDEFC এর দরুন দেখো তো কি হবে, দেখো এখানটায় এই রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে এই দিকে কিন্তু পরিমাপের অভিমুখ উল্টো দিকে, তাহলে মাইনাস I1 প্লাস I2 ইন্টু 10, কারেন্ট এই দিকে পরিমাপের অভিমুখ এই দিকে, উপরের দিকে পরিমাপের অভিমুখ, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তাই এটা নেগেটিভ, এটার মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে, এই দিকেই কারেন্ট আসছে, তাহলে অবশ্যই কি হবে, এখানে একটা ভুল আছে, এই I2টা এই দিকে, কারণ এই I2টা যে এখানে আছে। তা দেখো এবারে এইটার মধ্য দিয়ে কি হবে, পরিমাপের অভিমুখ এই দিকে, কারেন্ট যাচ্ছে বিপরীত দিকে, তাহলে মাইনাস I2 ইন্টু 10, আর কোনো রেজিস্ট্যান্স নেই। এবার দুটো যে তড়িৎচালক বলের উৎস আছে সেগুলো দেখি, এ কোন দিকে কারেন্ট পাঠাবে, উপরের দিকে, পরিমাপের অভিমুখ কি উপরের দিকে, তাহলে এটাকে লেখা যাবে কি 10, এ কোন দিকে কারেন্ট পাঠাবে, যে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এই দিকে কারেন্ট পাঠাবে কিন্তু পরিমাপের অভিমুখ এই দিকে, তাহলে মাইনাস 20, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে দেখা যাক। দেখো তাহলে মাইনাসগুলোকে আউট করো, তাহলে 10 I1 প্লাস 10 I2 প্লাস মাইনাসগুলোকে দুপাশে গুণ করে দিলাম মাইনাস দিয়ে, 10 I2 সমান এটা -10 হতো, এখন হয়ে যাবে +10, যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি, বা 10 I1 প্লাস 20 I2 সমান 10, বা I1 প্লাস 2 I2 সমান 1, এটা 2 নম্বর। তাহলে এবার আমি এই দুটোকে অপনয়ন পদ্ধতির সাহায্যে বা যে কোনো একটা সমাধানের সাহায্যে যদি আমি I1 আর I2 বের করি, তাও কী করবো বলো তো, 1কে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 নম্বর সমীকরণ ইন্টু 2 মানে 2, তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে মাইনাস যদি 2 নম্বর সমীকরণ করি কি পাবো বলো তো, তাহলে এটা হয়ে গেল দেখো 4 I1 প্লাস 2 I2 সমান 2, মাইনাস I1 প্লাস 2 I2 সমান 1, তাই এটাকে দিই মাইনাস করি, কী হবে, এটা কেটে যাবে, তাহলে 3 I1 সমান 1, বা I1 সমান 1/3, তাহলে I1 যদি 1/3 পেয়ে যায়, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, 1 নম্বর সমীকরণ থেকে দেখো কি পাবো, তাহলে 2 ইন্টু 1/3 প্লাস I2 সমান 1, বা I2 সমান 1 মাইনাস 2/3, তাহলে 1 মাইনাস 2/3 সমান হয়ে গেল কত, 1/3, তাহলে I1 এর মান হয়ে গেল 1/3, I2 মান হয়ে গেল 1/3, তাহলে I1 প্লাস I2 সমান কত, 1/3 প্লাস 1/3 সমান 2/3, তাহলে 1/3 অ্যাম্পিয়ার 1/3 অ্যাম্পিয়ার 2/3 অ্যাম্পিয়ার। তা দেখো এই 10 ওহমটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে,
1/3 অ্যাম্পিয়ার। এটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 1/3 অ্যাম্পিয়ার। এটার মধ্য দিয়ে 2/3। তাহলে সহজেই নির্ণয় করা গেল, দেখো কেসিএল এবং কেভিএল অ্যাপ্লাই করে এটা কোন রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা নির্ণয় করা গেল। তো প্রথম যে কেসিএলে আমরা দেখেছিলাম যে কেসিএলটা আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। তো এক্ষেত্রে একটা জিনিস আমাদের জানাটা দরকার যে কেভিএল, এটাকে আমরা লিখেছি দেখো আইআর সমান সামেশান আইআর সমান সামেশান ই। ই মানে কি? এখানে দেখো তো ই মানে কি? ভি, যেটা বিভব। এই বিভব করতে গেলে কি করতে হয়? কিছু পরিমাণ কার্য করতে হয়। সেই কার্য করলে তবে কি হয়? একটা কাজ করার মানে একটা ওই আধানগুলোকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাওয়া যায়। তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই যে ই, যদি এটাকে আমরা আবার ভি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ বলবে যে অসীম দূরত্ব থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একক তড়িতাধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা কি বলা হবে? কি ওই বিন্দুর বিভব। তাহলে কি লিখতে পারবো? একক তড়িতাধানের দরুন কোনো বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি সমান বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে এর থেকে কি বলা গেল? যে ইহা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে কেভিএল শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলল, আর কেসিএল আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে কারশফের সূত্র যদি ভালো করে বুঝে নিয়ে থাকো ইতিমধ্যে, তোমরা যে কোনো এরকম জটিল বর্তনী হোক না কেন সেগুলো তোমরা বিভিন্ন ব্রাঞ্চিংয়ের মধ্যেও প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে পারবে। আশা করি স্টুডেন্টসরা তোমরা এই দুটো সূত্র বুঝেছো এবং এই উদাহরণটার সাহায্যে সূত্রটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও বুঝেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, আর সাবস্ক্রাইব তো করেই দিয়েছো এতক্ষণে নিশ্চয়ই, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার এই চ্যানেলটিকে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য কি করবে? ওই বেল আইকনটিতে ক্লিক করে দেবে। তাহলে স্টুডেন্টসরা আজ এই পর্যন্তই। পরের লেকচারে আমরা কারশফের সূত্রের যে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ সেগুলি আমরা দেখব। আজকে এই পর্যন্তই।